Hello students, good morning everybody. আমি সোহিনী মুখার্জি, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 4 সায়েন্সে যেটা চলছে আমাদের। চলো শুরু করা যাক। 40টা কোশ্চেন আছে উইথ এক্সপ্লেনেশন। আমি বলবো তোমরা ট্রাই করবে, তারপর আমরা উত্তরটা দেখে নেব। লেটস স্টার্ট। 20 কেজি ভরের 5 মিটার পার সেকেন্ড গতিতে চলমান একটি বস্তুর গতিশক্তি কত হবে? দেখো এখানে 250 কেজি, 250 জুল, 250 নিউটন, 250 পাস্কাল গ্রুপ ডিতে এসেছিল 2018 সালে। ভীষণ সোজা প্রশ্ন। 250 তো তার মানে হচ্ছে আমাকে যখন গতির শক্তি বার করতে হবে, তাহলে শক্তির ইউনিট কত হচ্ছে? শক্তির ইউনিট জুল। আনসার যাচ্ছে আমাদের অপশন বি। তবু যদি কারোর বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে দেখো কাইনেটিক এনার্জি বা কে এই গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম কত আছে? 20 কেজি আছে, ভি হচ্ছে 5, 5 5 25 ইন্টু 2 বাই ভি স্কোয়ার বা ইন্টু হাফ আছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের 250 জুল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পিতলের বা ব্রাশ যাকে বলে তার রূপ নয়? ডাচ মেটাল, প্রিন্সেস মেটাল, ফিল্ডস মেটাল, মুনস মেটাল। উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি, অপশন সি, দ্যাট ইজ ফিল্ডস মেটাল। দেখো ব্রাশ বা পিতল যেটা, সেটা হচ্ছে কিসের কিসের সংমিশ্রণে তৈরি হচ্ছে? কপার এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি হচ্ছে। তো ডাচ মেটাল যেটা আছে সেটাতে কিন্তু কপার থাকছে 85 থেকে 80% এবং 15 থেকে 12% থাকছে তোমার জিঙ্ক। প্রিন্স মেটাল যেটা থাকছে সেখানেও কিন্তু কপার এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি হচ্ছে, শুধু 75% কপার থাকছে, খালি পার্সেন্টেজটা ডিফার করছে। তাহলে এবং মুনস মেটাল যেটা থাকছে সেটাতেও কিন্তু 60% কপার থাকছে এবং 40% থাকছে হচ্ছে আমাদের জিঙ্ক। ওকে, তাহলে একমাত্র যেটা আমাদের ফিল্ডস মেটাল যেটা আছে সেটা কিন্তু কার কার অ্যালয় বা সংমিশ্রণে তৈরি হচ্ছে? বিসমাথ, ইন্ডিয়াম এবং টিন, এই তিনটের মিশ্রণে তৈরি হচ্ছে ফিল্ডস মেটাল। মাধ্যাকর্ষণ জনিত স্থিতিশক্তির সূত্র কি? স্থিতিশক্তি মানে কি? যদি কোনো বস্তু দেখে না, আমরা একবার দেখে নিই। আনসার হচ্ছে অপশন বি, ইউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। আমাদের যদি কোনো বস্তু থাকে, কোনো একটা বস্তু থাকে, সেটা যদি ওপরে এইচ উচ্চতায় তোলা থাকে, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং বস্তুর ভর যদি আমরা এম ধরি, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এটা হচ্ছে মাধ্যাকর্ষণজনিত যে স্থিতিশক্তি, তার সূত্র। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় হবে? 30 ডিগ্রি সেলসিয়াস শুষ্ক বায়ু, 30 ডিগ্রি সেলসিয়াসের আর্দ্র বায়ু মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, 0 ডিগ্রি সেলসিয়াসের আর্দ্র বায়ু এবং উপরোক্ত একাধিক। দেখো এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আর্দ্র বায়ু। কেন হচ্ছে? দেখো এখানে দুটোই কিন্তু 30 ডিগ্রি রয়েছে, কিন্তু দুটোর মধ্যে যেটা আর্দ্র বায়ু সেটাতে কিন্তু শব্দের গতিবেগ বেশি হবে। সেই কারণে গ্রীষ্মকালের থেকে বর্ষাকালে কিন্তু শব্দের গতিবেগ বেশি হয়, কারণ বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ুর পরিমাণটা বেশি থাকছে বাতাসে। শব্দের গতি কিসের উপর নির্ভর করছে? শব্দের গতি কিন্তু মাধ্যমে স্থিতিস্থাপকতা এবং ডেনসিটি বা ঘনত্বের উপর নির্ভর করছে। ঠিক আছে, শব্দের গতি কঠিন পদার্থে থাকে সর্বোচ্চ এবং গ্যাসে থাকে সর্বনিম্ন, এবং শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বাতাসে কিন্তু শব্দের গতি বেশি থাকে, কারণ আর্দ্র বাতাসে ঘনত্ব শুষ্ক বাতাসের ঘনত্বের থেকে কম থাকে। এখান থেকে আমরা বুঝে গেলাম উত্তরটা কেন হবে। কিসের চাপের উপর কিভাবে ডিপেন্ড করছে? দেখো শব্দের যে একক মানে লাউডনেস, এই ডেসিবেলটা কিসের একক? লাউডনেস যাকে আমরা বলি বা প্রাবল্য, তার একক হচ্ছে ডেসিবেল। শব্দের গতি চাপের ওপর নির্ভর করছে না, শব্দের গতি তাপমাত্রার ওপর নির্ভর করছে। তাপমাত্রা যেমন যেমন বৃদ্ধি পাবে, শব্দের গতিও কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন যাচ্ছি। একটি মেশিন গান 700 মিনিট পার সেকেন্ডে প্রতি মিনিটে 60টি গুলি যদি ছোড়ে, তাহলে প্রতিটি বুলেটের ভর যদি 50 গ্রাম করে হয়, তাহলে বন্দুক দ্বারা যে শক্তি হচ্ছে সেটা কত পরিমাণ হচ্ছে? দেখো এখানে কি বলে দিয়েছে, আমার ভি এর মান বলে দিয়েছে 700 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভর কত? ভর বলে দিয়েছে আমার 50 গ্রাম। 50 গ্রাম মানে 0.05 কেজি। ঠিক আছে, এবং এখানে কত বলেছে? প্রতি মিনিটে 60টি গুলি ছোড়ে, মানে এন বাই টি ইকুয়ালস টু 60 বুলেট পার মিনিট। যদি আমি এটাকে সেকেন্ডে বার করি, তার মানে কত হচ্ছে? 1 বুলেট পার সেকেন্ড। কারণ 60 মিনিটে 60টা বুলেট ছুটছে, তাহলে 1 মিনিটে 60 মিনিট মানে 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তার মানে একটা বুলেট ছুটছে 1 সেকেন্ডে। তাহলে
বন্দুক দ্বারা যে পাওয়ার তৈরি হচ্ছে তার ফর্মুলা অনুযায়ী কি হবে, আমরা কি জানি, পাওয়ার ইকুয়ালস টু কত, ওয়ার্ক যতটা করছি বা ওয়ার্ক ডান বাই টাইম। আমি ইংরাজিতে করছি, বাংলাটাও তোমরা নিশ্চয়ই জানো। এখন এই ওয়ার্ক ডান মানে কি, আর একটা কত, কত পরিমাণ শক্তি হয়েছে, মানে এনার্জি কত তৈরি হয়েছে, এনার্জি কনজিউমড বাই টাইম। আমি ওয়ার্ক ডানটাকে চেঞ্জ করলাম। তাহলে এখানে পাওয়ার কত হচ্ছে দেখো, তাহলে পাওয়ার কত হচ্ছে, এন ইন্টু হাফ এমভি স্কোয়ার এনার্জি বাই টি। ঠিক আছে, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু এন কত, 1 ইন্টু, এখানে 1 আমি পেয়েছি যে এন 1, হাফ ইন্টু এম কত 0.05, ভি স্কোয়ার কত 700 হোল স্কোয়ার। তাহলে পাওয়ার তৈরি হচ্ছে আমার 350 আর একটা ইন্টু 700 যে 12250 ওয়াট। আনসার হচ্ছে আমাদের অপশন সি, দ্যাট ইজ 12250। এই এনটা কোত্থেকে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এন বাই টি, তার ভ্যালু কত 1 বুলেট পার সেকেন্ড, এন এর ভ্যালু হচ্ছে এখানে 1, আমি এখানে টিটাকে এদিকে করে দিয়েছি, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে উত্তর হচ্ছে সি। নেক্সট কোশ্চেন কি দেখো, পাওয়া যায় যে কাঁচের প্রিজম দ্বারা যখন আলো বিচ্ছুরণ করা হচ্ছে তখন একটি রঙের উপাদানকে যত বেশি বিচ্যুতি করে বেঁকানো হয় সেটির জন্য কাঁচের প্রতিসরাঙ্ক তত বেশি হচ্ছে। যদি মিউ ওয়াই, মিউ ভি এবং মিউ জি যথাক্রমে হলুদ, বেগুনি এবং সবুজ আলোর জন্য প্রতিসরাঙ্ক হয়, তবে তাদের মধ্যে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক হবে। 2022 সালের প্রশ্ন এসেছিল, দেখেছো প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, অনেক মানে ভাবনা চিন্তা প্রশ্ন আসছে। উত্তর হবে আমাদের অপশন সি হচ্ছে উত্তর আমাদের। এখানে কি হচ্ছে দেখো, আমাদের ভিবজিও যেটা বেনি, আসহ, কলা, এই রঙগুলো তার প্রতিসরাঙ্কে ক্রমবর্ধমান ক্রম অনুসারে সাজালে কি হবে, লাল, তারপরে লেস দ্যান কমলা, তারপরে হলুদ, তারপর সবুজ, তারপর আকাশি, তারপর নীল এবং সব থেকে বেশি হচ্ছে বেগুনি। ওকে, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে সব থেকে যেটা মানে বেশি হচ্ছে দ্যাট ইজ অপশন সি, দ্যাট ইজ মিউ ভায়োলেট এমভি। এই যে ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিন, এই যে গ্রিন এখানে আছে, এবং লাস্ট হচ্ছে তারপর হচ্ছে আমাদের হলুদ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ড্যাশ ইকুয়ালস টু আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এটাকে আমরা কি বলি, আমরা এটাকে আর একটা বলতে পারি রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি কাকে বলছে দেখো, অপশন কি কি আছে, অপশনে বলে দিয়েছি একটি পদার্থের জলের ঘনত্ব বাই একটি পদার্থের উপাদানের ঘনত্ব বাই পরম পদার্থের ঘনত্ব, আর একটি পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব, এবং উপাদানের ঘনত্ব বাই তেলের ঘনত্ব। দুবার এসছে, 2018 সালে এসছে এবং 2019 সালেও কিন্তু এটা এসছে। তাহলে কি হবে, রিলেটিভ ডেন্সিটি হচ্ছে সব সময় কোনো পদার্থের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কত হবে সেইটা। তাহলে এখানে চোখ কান বন্ধ করে কিন্তু আনসার হয়ে যাবে অপশন সি। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে রিলেটিভ ডেন্সিটি বা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অপশন সি, জলের ঘনত্বের তুলনায় যত পরিমাণ পদার্থের ঘনত্ব যে অনুপাত থাকছে তাকে আমরা কি বলছি, রিলেটিভ ডেন্সিটি। এবং এই আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। কেন একক নেই, কারণ এই দুটোই কিন্তু একই ধরনের ইউনিট বলে ইউনিটগুলো কাটাকুটি হয়ে যায়, তাই কোনো ইউনিট থাকে না। একটি উপাদানের দৈর্ঘ্য এল এবং ক্রস সেকশনের ক্ষেত্রফল, মানে যদি একটা পদার্থ থাকে এরকমভাবে একটা পরিবাহী থাকে, তার যে মাঝখানে যে ক্রস সেকশন থাকছে তার ক্ষেত্রফল বলে দিয়েছে এ, এই পরিবাহীর দৈর্ঘ্য বলে দিয়েছে এল, এবং পরিবাহীর যে রোধ সেটাকে বলে দিয়েছে আর। কি বলেছে, যদি ক্রস সেকশনের ক্ষেত্রফল এ কি পরিবর্তন হবে যদি রোধ 1 থাকে এবং দৈর্ঘ্যটা 3 গুণ করা হচ্ছে। তাহলে রোধ যদি হয় রো ইন্টু এল বাই এ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাকে নতুন রোধটা কি বলেছে, রোধ বলেছে সমান থাকবে, বলেছে রো উপাদানটা একই থাকছে মানে রো ঠিক থাকবে, বলেছে দৈর্ঘ্যকে 3 গুণ করা হয়েছে মানে 3L করা হয়েছে। তাহলে বলেছে এ এক্স ধরছি আমি, এ এক্স এর ভ্যালু
কি হবে জিজ্ঞাসা করেছে। সিম্পল ব্যাপার, যদি এই দুটোকে মানকে সমান হতে হয় তাহলে নিচে এমন কাউকে দিতে হবে যাতে এলটা কেটে যায়। তাহলে আমি যদি এখানে রো ইন্টু 3l বাই 3a করি তবেই কিন্তু এ 3 3 কেটে যাচ্ছে, রো ইন্টু l বাই a হবে। সিম্পল, তাহলে কি করতে হবে, ক্রস সেকশনের যে ক্ষেত্রফল সেটাকে আমাকে 3 গুণ বৃদ্ধি করতে হবে। আনসার হচ্ছে আমাদের অপশন সি। ক্লিয়ার নিশ্চয়ই সবার জন্য? ঠিক আছে, ওকে। নিচের কোন সম্পর্কটি উত্তল দর্পণ দ্বারা বিবর্ধন এম কে সঠিকভাবে উপস্থাপন করছে? দেখো এম কাকে বলছে, এম হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধনকে বলা হয়, রৈখিক বিবর্ধনকে বলা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। মানে এখানে ইমেজ এবং অবজেক্টের যে দৈর্ঘ্যের যে অনুপাত সেটা দিয়ে তৈরি করা হচ্ছে। অপশন দিয়েছে এম 0 গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1, এম লেস দ্যান 0, এম গ্রেটার দ্যান 1, এম ইকুয়ালস টু 1। দেখো উত্তর হবে হচ্ছে প্রথমটা, মানে এম 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট হবে। বাংলা কথায় যে দুটো অনুপাত অত্যন্ত ক্ষুদ্র হবে, মানে প্রতিবিম্বকে অত্যন্ত ক্ষুদ্র তৈরি হতে হবে। দেখো তোমরা যদি বস্তুর তুলনায় চিত্র, বা আমি এখানে চিত্র বলতে এখানে প্রতিবিম্ব বলতে চেয়েছি, প্রতিবিম্বটি যদি পরিমাণে বড় বা ছোট দেখায় সেটা দিয়েই কিন্তু আমরা বিবর্ধন বা এম কে বোঝাই। এবার বিবর্ধন বা এম এর ফর্মুলা কি, এইচ আই মানে হচ্ছে হাইট অফ দ্য ইমেজ বা প্রতিবিম্বের উচ্চতা বাই হাইট অফ দ্য অবজেক্ট বা বস্তুর উচ্চতা ইকুয়ালস টু মাইনাস বি বাই ও, মানে মাইনাস বি মানে হচ্ছে যেখানে এইচ আই হচ্ছে ছবির উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, এইচ ও মানে বস্তুর উচ্চতা, ইউ মানে হচ্ছে ছবির দূরত্ব বা বলতে পারি আমি ইমেজ ডিস্টেন্স, ইমেজ সরি এখানে এখানে ইউটা মানে এখানে ভি বাই ও এসে গেছে, এটা ভি বাই ইউ হবে। হ্যাঁ, এখানে ইউ মানে হচ্ছে দাঁড়াও, ভি মানে এটা জিনিসটা জাস্ট উল্টে গেছে, এখানে ভি মানে হচ্ছে ছবির দূরত্ব হবে, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব হবে। ঠিক আছে, আর এখানে মাইনাস ভি বাই ইউ, আমার লেখার মিস্টেক হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের জিনিসটা। এখন যদি এই একটা উত্তল দর্পণ হয় তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, সরি উত্তল দর্পণ কি হয়, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, বস্তুকে আমরা এখানে রাখি। প্রতিবিম্ব বেশিরভাগ ক্ষেত্রে কোথায় তৈরি হয়, এইরকম জায়গায় তৈরি হয়, যেটা সাইজে ছোট হয়, অনেকটা ছোট হয়। যদি এটা ইমেজ হয়, সরি এটা যদি অবজেক্ট হয় এবং এটা যদি ইমেজ হয়, দেখব যে ইমেজটা কিন্তু সাইজে অনেকটা ছোট হচ্ছে, ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করছে। এবং তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি করছে উত্তল আয়না, তাহলে আমরা কি বলবো, বিবর্ধন সবসময় 1-এর চেয়ে কম হবে কিন্তু 0-এর চেয়ে বেশি হবে। আর একটা জিনিস, এখানে সৎবিম্ব লিখেছি আমি, এটা অসৎ বিম্ব হবে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে। হ্যাঁ, ভার্চুয়াল। যদি প্রতিবিম্ব ইমেজের এদিকে তৈরি হয় তাহলে কিন্তু ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, যদি এদিকে তৈরি হতো তাহলে কিন্তু রিয়েল ইমেজ তৈরি হবে। এখানে আমার সৎবিম্ব যেখানে অসৎবিম্ব হবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমি, এলইডি মানে কি? এলইডি মানে হচ্ছে লাইট এফিশিয়েন্ট ডিভাইস, লাইট এমিটিং রিকর্ডার, লাইট এনার্জি ডিভাইস, লাইট এমিটিং ডায়োড। আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ লাইট এমিটিং ডায়োড। এটা কাকে বলছে, এলইডি বা আলো নিঃসরণকারী যে ডায়োড আছে, এটা একটা পিএন জংশন ডিভাইস, যেটা আলো নির্গত করে যখন এটি কারেন্ট এর মধ্যে দিয়ে সামনের দিকে বা ফরওয়ার্ডের দিকে যায়। যখন এলইডিটি ফরওয়ার্ড বায়াসড মোডে থাকে তখন এটি আলো নির্গত করে। এই শক্তি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের দৃশ্যমান অঞ্চলে থাকে এবং যে ফোটন হিসেবে যে আলো প্রকাশিত হয় সেই হিসেবে ধরা যাচ্ছে। এলইডি কি করে, এলইডি বৈদ্যুতিক যে শক্তি থাকছে তাকে আলোক শক্তিতে কিন্তু রূপান্তরিত করছে। রিভার্স বায়াসড মোড, যখন ফরওয়ার্ড বায়াসড মোডে ছিল তখন এটা আলো নির্গত করছিল, কিন্তু যখন রিভার্স বায়াসড মোডে থাকে তখন কিন্তু এটা সাধারণ ডায়োডের মতো কাজ করে এবং আলো নির্গত করছে না। এটা একটা অপটিক্যাল সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা ভোল্টেজ প্রয়োগ করার সময় আলো নির্গত করে, মানে এখানে যেটা বললাম বৈদ্যুতিক শক্তিকে আলো শক্তিতে রূপান্তরিত করছে। এলইডি কিছু কিছু আছে যারা অদৃশ্য ইনফ্রারেড আলো নির্গত করতে পারে এবং দূরবর্তীটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া লাল, হলুদ, কমলা, সবুজ এবং নীল আলো নির্গত করতে পারে এমন এলইডিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ব্যবহার করা হয়।
HCl গ্যাস সম্পর্কে কোনটি সঠিক? এটি একটি বর্ণহীন তীব্র গন্ধযুক্ত গ্যাস, অত্যন্ত জলে দ্রবণীয়, এ এবং বি দুটোই, কোনোটি নয়। আনসার হচ্ছে আমাদের অপশন সি, দ্যাট ইজ এ এবং বি দুটোই। এটি নির্দিষ্ট স্তরের একটি বিমানের উচ্চতাকে পরিমাপ করতে কোন বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে? ব্যারোমিটার, ফ্যাথোমিটার, ওয়াটমিটার, আল্টিমিটার। অপশন ডি হচ্ছে অল্টিমিটার বা আল্টিমিটার। অল্টিমিটার হচ্ছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থানের দূরত্ব উচ্চতায় পরিমাপ করে। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যারোমিটার কাজে লাগছে। পানি বা জলের গভীরতা মাপার জন্য ফ্যাথোমিটার ব্যবহার করা হচ্ছে, এবং ওয়াটমিটার ব্যবহার করা হচ্ছে পাওয়ার পরিমাপ করার জন্য। সহজ ভাষায় পাওয়ার মানে যখন ভোল্টেজ এবং যে কারেন্টের যে গুণফল সেটাকে পরিমাপ করার জন্য ব্যবহার করা হচ্ছে। সোনারের প্রধান যন্ত্রগুলি কি যা জলের নিচে কোনো বস্তুর দূরত্ব, দিক এবং গতি খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে? অ্যাম্প্লিফায়ার অ্যান্ড স্পিকার, স্পিকার অ্যান্ড মাইক্রোফোন, ট্রান্সমিটার অ্যান্ড ডিটেক্টর, অ্যাম্প্লিফায়ার, মাইক্রোফোন। 2019 RRB JEE-তে এই প্রশ্নটি এসেছিল। উত্তর আছে আমাদের অপশন সি, দ্যাট ইজ স্পিকার এবং ট্রান্সমিটার এবং ডিটেক্টর করতে ব্যবহার করা হচ্ছে। একটি গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত উত্তল দর্পণে ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। যদি একটি বাস আয়না থেকে 3 মিটার দূরত্বে অবস্থান করে তাহলে চিত্র কোথায় তৈরি হবে? আমরা অপশানটা দেখার আগে আমরা অঙ্কটা করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, যেহেতু এটা একটা উত্তল লেন্স, তাহলে আমরা কি জানি উত্তল লেন্স হচ্ছে এরকম তৈরি হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এবং তাহলে বস্তুকে আমরা কোথায় রাখছি? এখানে রাখছি। তাহলে যখন উত্তল লেন্স, তার মানে উত্তল লেন্সের আমরা কি জানি ফোকাল যদি দৈর্ঘ্য এখানে ধরি, এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র, যা থাকে এদিকে সব প্লাস, যা থাকে বাঁ দিকে সব মাইনাস। তাহলে উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য কি হবে? সবসময় উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা এখানে পাশে আমি লিখে রাখছি, দেখো মনে রাখবে ফোকাল দৈর্ঘ্য সবসময় যে ধনাত্মক হবে, মানে ইউ ইজুকালস টু অলওয়েজ নেগেটিভ। ইউ মানে কি? বস্তু দূরত্ব। এই যে এটা হচ্ছে ইউ, বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। ভি মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব কি হচ্ছে? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এরম কোনো একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, প্রতিবিম্ব দূরত্ব সবসময় পজিটিভ হচ্ছে। ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো পজিটিভ হচ্ছে। আর আর মানে কোনটা? এই যে পোল থেকে বক্রতা কেন্দ্র যে দূরত্ব, যে বক্রতা ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। আরও কিন্তু সবসময় কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, রাইট? দেখো, এবং তাহলে এই যে জিনিসটা, এবং হাইট অফ দ্য অবজেক্ট সেটাও সবসময় পজিটিভ হচ্ছে। কেন পজিটিভ হবে? কারণ এখানে কিন্তু বস্তু সমশীর্ষ প্রতিবিম্ব দিচ্ছে। সমশীর্ষ প্রতিবিম্ব যদি দেয় তখন কিন্তু হাইট অফ দ্য অবজেক্ট কী হয়ে যাচ্ছে আমাদের, মানে ইমেজ অবজেক্ট কিছু, সরি এটা অবজেক্ট হচ্ছে, এই যে এটা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট, দিস ইজ এইট অবজেক্ট অলওয়েজ কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো, ফোকাল লেন্থ দেওয়া হচ্ছে এফ ইজুকালস 2 মিটার, তার মানে এফ এখানে কি হবে? +2 হয়ে যাবে, ঠিক আছে? উত্তল দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব সেটা বাসের দূরত্ব -3 মিটার, মানে ইউ ইকুয়ালস টু কত হয়ে যাবে? -3 মিটার। তাহলে আমাদের কি করতে হবে? ইমেজ, বাসের যে ইমেজটা সেটা তৈরি করতে হবে, মানে আমাকে ভিটা জিজ্ঞাসা করেছে, ভি এর ভ্যালু জিজ্ঞাসা করতে হবে। ফর্মুলায় ফেলছি, মিরার ফর্মুলা বা দর্পণের যে ফর্মুলা কি? 1/f ইজুকালস টু 1/v প্লাস 1/u। ফর্মুলায় বসাও 1/2 ইকুয়ালস টু 1/v প্লাস 1/-3, -3 যেহেতু এই যে আমি আছি, ইউ মানে হচ্ছে -3, তাহলে 1/v প্লাস 1/, এবার আমরা কি করছি জিনিসটাকে, এই ভিটাকে এদিকে নিয়ে চলে এলাম, হাফটাকে এদিকে নিয়ে চলে এলাম, হাফ প্লাস 1/3 ইকুয়ালস টু 5/6। আমি যেহেতু নিয়ে চলে এসেছি, মাইনাস মাইনাস কেটে গেছে, তাহলে 1/v ইকুয়ালস টু 5/6 হচ্ছে, তাহলে ভি ইকুয়ালস টু কত হচ্ছে? 6/5, দ্যাট ইজ 1/2 মিটার। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমার 1/2 মিটার। এবং দেখো এখানে ভি কীভাবে এসছে? ভি আমার কি এসছে? পজিটিভ এসছে। যেহেতু ভি পজিটিভ এসছে মানে কোথায় তৈরি হবে প্রতিবিম্বটা? দর্পণের বিপরীতে প্রতিবিম্বটা তো বা পেছনে তৈরি হবে। তাহলে আগেরটায় দেখে নিই আমরা কি আছে, আয়না বা দর্পণের পেছনে 1.2 মিটার। আনসার হচ্ছে অপশানে। নিশ্চয়ই আশা করি কারো কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে যারা আরআরবির জন্য রেডি করছো। পদার্থের কোন ধর্ম একে সুপার কন্ডাক্টর বলে তৈরি করছে? রোধের মান ঋণাত্মক, রোধের মান খুবই বেশি, রোধের মান খুব কম, রোধের মান 0। আগের দিনই ঠিক এই ধরনের একটা অঙ্ক আমরা কিন্তু করেছি
প্রশ্ন করেছি, উত্তর হচ্ছে রোধের মান অত্যন্ত শূন্য হবে বা অত্যন্ত কম হবে, যার কারণে কি হবে, ওটা সুপার কন্ডাক্টর তৈরি হবে। নিম্নলিখিত কোন উদ্ভিদের লেগ হিমোগ্লোবিন পাওয়া যায়? গম, সয়াবিন, আলু, বেগুন। আনসার হচ্ছে আমাদের সয়াবিন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের নিউক্লিয়েটেড লোহিত রক্তকণিকা রয়েছে? নিউক্লিয়েটেড লোহিত রক্তকণিকা দিয়ে রয়েছে, বলো আনসার বলো। আনসার দেখো, উট, লামা, মানুষ এবং কুকুর। উট, লামা, মানুষ এবং কুকুর। তোমরা এটা ট্রাই করো। উট তো আমরা সবাই জানি, কিন্তু আর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে উট এবং লামা, এই দুটোরই কিন্তু কি থাকছে, নিউক্লিয়েটেড লোহিত রক্তকণিকা রয়েছে, নিউক্লিয়েটেড লোহিত রক্তকণিকা কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে আর একটা বলছি যে এখানে তোমরা জানবে যে কুকুর যে আছে না, কুকুরের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু নিউক্লিয়েটেড লোহিত রক্তকণিকা থাকতে পারে, খুব অল্প সংখ্যক। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা 4টাও দিতাম, যদি 1 2 3 4 সব থাকতো, তাহলে আনসার কি হচ্ছে আমাদের? আনসার হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ 1 এবং 2। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদটি সবুজ সার হিসেবে ব্যবহৃত হচ্ছে? সবুজ সার হিসেবে ব্যবহৃত হচ্ছে মানে গম, শন, তুলা, ভাত বা রাইস, কোনটা? উত্তর হয়ে যাবে শন। আনসার অপশন বি। নিম্নলিখিত ধমনীগুলির মধ্যে কোনটিতে একজন ডাক্তার রোগীর রক্তচাপ পরিমাপের জন্য স্ফিগমোম্যানোমিটার ব্যবহার করার সময় রক্তের হুশিং শব্দ শোনার জন্য স্টেথোস্কোপও ব্যবহার করেন? বাংলা কথা, কোন ধমনীতে স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ দুটোই ব্যবহার করা যেতে পারে? আনসার হচ্ছে অপশন বি, ব্র্যাকিয়াল আর্টারি বা ব্র্যাকিয়াল ধমনী। এটি আমাদের পেশিতে রক্ত সরবরাহকারী একটি রক্তবাহিকা, এটা কিন্তু দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। 20 এসএসসি সিএসএল এ এসেছিল, কোন গ্রন্থি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হতে সাহায্য করে? অপশন হচ্ছে থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি, ল্যাক্রিমাল। আনসার হচ্ছে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড। দেখো, এটা হচ্ছে আমাদের কি, দেখে নাও, ল্যাক্রিমাল গ্রন্থি কি করছে, যেটা এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা গ্রন্থি যেটা অশ্রু তৈরি করছে, এবং এই যে ল্যাক্রিমাল ডাক্ট আছে সেই ডাক্ট দিয়ে এই অশ্রুটা নির্গত হচ্ছে, হয়ে ল্যাক্রিমাল ডাক্টের সঙ্গে যে সংযোগকারী যে স্যাক আছে সেই ল্যাক্রিমাল স্যাকে চলে আসছে জিনিসটা। ল্যাক্রিমাল স্যাক থেকে পরবর্তীকালে চোখের জলটা, যে আমরা না চোখের নাকের জল একসঙ্গে বেরোচ্ছে, চোখের জলটা নাকের মধ্য দিয়েও কিন্তু বেরিয়ে আসছে। ওকে, কোন দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস বলে পালন করা হচ্ছে? 4 ডিসেম্বর, 3 এপ্রিল, 8 জুন, 3 মার্চ। আনসার হচ্ছে অপশন ডি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। দেখো, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে মার্চ 3-তে পালন করা হয়। ওয়ার্ল্ড ওশানস ডে জুন 8-এ পালন করা হচ্ছে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে পালন করা হচ্ছে ডিসেম্বর 4। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক অ্যানিমাল ডে পালন করা হচ্ছে এপ্রিল 3। এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস যে 3 মার্চ পালন করা হয় সেটি বিশ্ব জৈব বৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং 2024 সালের থিম হচ্ছে কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং দ্য ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। নেক্সট কোশ্চেন যাচ্ছি, লাল লিটমাসকে নীলে পরিণত করে এমন দ্রবণের পিএইচ এর মান কত হবে? লাল লিটমাস, আমি অনেককে বলেছি, লাল মানে হচ্ছে রেড, রেড মানে হচ্ছে ডেঞ্জার, তার মানে হচ্ছে ওটা অ্যাসিড। আর ব্লু মানে, আমি সবাইকে, যারা আমার ক্লাস করেছো জানো, ব্লু মানে হচ্ছে বেস, বি ফর বেস। তার মানে লালকে যখন নীল করছে তখন কি যাচ্ছে, পিএইচটা কি যাচ্ছে, পিএইচ কিন্তু বাড়ছে, রাইট? তাহলে পিএইচ বাড়বে কখন? 0, এদিকে হচ্ছে আমাদের 7, এদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 14। 7 থেকে যত 14 হবে তত জিনিসটা বেসিক বা ক্ষারীয় হবে, যত 7-এ কম হবে তত কিন্তু পিএইচটা, তত কিন্তু এটা অ্যাসিডিক হবে। তাহলে পিএইচ এর মান 100%, 5, 4-এর কম, 6, 7-এর বেশি, উত্তর কী হবে? অপশন ডি। কারণ 7-এর বেশি হলে তবেই সেটা কী হয়ে যাবে, ক্ষারীয় হবে, এবং ক্ষারীয় হলেই সেটা কী হবে, নীল হবে। যেসব উদ্ভিদ বীজ উৎপাদনের ক্ষমতা হারিয়েছে তারা কোন পদ্ধতিতে পুনরুৎপাদন করে?
এটা সরি, আনসার যাচ্ছে আমাদের অপশন বি, ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন পদ্ধতিতে পুনরুৎপাদন করছে। কোন গ্রুপের উদ্ভিদকে আমরা সাধারণত শৈবাল বলছি? কোন গোত্রের উদ্ভিদকে আমরা সাধারণত শৈবাল বলছি? আনসার হচ্ছে আমাদের অপশন হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা গোত্রের যে উদ্ভিদরা রয়েছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা, থ্যালোফাইটা যারা থাকছে তাদেরকে আমরা কি বলছি, অনেকটা থ্যালয়েড প্ল্যান্টস যেগুলো আমরা বলি তাদেরকে আমরা অনেকটা শৈবাল টাইপের জিনিস বলতে পারি বা অ্যালগি বলতে পারি। ঠিক আছে, অ্যালগি বলতে পারি। এছাড়া আরও অনেক কিছু ভাগ করতে পারি আমরা, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ইত্যাদিও হয়, কিন্তু আমরা মানে একটি স্নায়ুকোষ কত অবধি দীর্ঘ হতে পারে? 100 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার? উত্তর হচ্ছে 100 সেন্টিমিটার। দেখো সেই জন্য আমরা যখন বলি যে দীর্ঘতম কোষ কোনটা, দীর্ঘতম কোষ যখন জিজ্ঞাসা করে তখন কি হয় উত্তরটা হয় হচ্ছে স্নায়ুকোষ। দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের স্নায়ুকোষ। মনে আছে তো কোষের ঘটনাটা? একবার রিক্যাপিচুলেট করে নাও। কোষের যদি তোমাদের বলে হয় যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যদি জিজ্ঞাসা করে, যদি বৃহত্তম ক্ষুদ্রতম যদি মানুষের মধ্যে জিজ্ঞাসা করে, আর যদি অল ওভার জিজ্ঞাসা করে, মানুষের মধ্যে জিজ্ঞাসা করলে কি হবে? শুক্রাণু। আর অল ওভার যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? PPLO, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। মনে আছে নিশ্চয়ই? বৃহত্তম যদি জিজ্ঞাসা করে দুরকম হতে পারে, মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের যে ডিম্বাণু সেটা, এবং যদি অল ওভার যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? এগ অফ অস্ট্রিচ। এগ অফ অস্ট্রিচ, ঠিক আছে। আর দীর্ঘতম কোষ কি হচ্ছে? স্নায়ু কোষ। এটা হচ্ছে আমাদের। আর কোন কোষ আমাদের বলে কোন কোষ বিভাজিত হয় না? বিভাজিত হয় না, তাহলে সেটাও কিন্তু উত্তরে যাবে স্নায়ু কোষ। মানুষের প্লাসেন্টা টিস্যু নিচে কোন কাজটা করে? ভ্রূণকে সমর্থন করে, ভ্রূণ থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে, ভ্রূণকে পুষ্টি প্রদান করে, কোনটা করে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, বর্জ্য পদার্থকে অপসারণ করে এবং ভ্রূণকে পুষ্টি প্রদান করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্যাশে ফাইবার অনুপস্থিত, লিভারে, রক্তে, কিডনি, হৃদয়, কোথায় থাকে না? উত্তর যে রক্ত বা ব্লাডে কোনো ফাইবার থাকছে না, তাহলে থাকে কি? রক্ত যে থাকছে মানুষের রক্ত, সেটা মোট ওজনে 7% ওজন নিয়ে থাকছে। এবং কি কি দিয়ে তৈরি? রক্ত হচ্ছে এটা তরল যোগকলা বা ফ্লুইড কানেকটিভ ফ্লুইড টিস্যু। এবং কি দিয়ে তৈরি এটা? রক্ত দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে আমাদের প্লাজমা, যেটা রক্তের জলীয় অংশ, এবং রক্তের কণিকা। রক্তে যে কণিকা থাকে সেটা থাকে হচ্ছে 45% থাকে, এবং প্লাজমা অংশটা কিন্তু 55% থাকে। প্লাজমা যে রক্ত রস যে অংশটা। প্রকৃতি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, পিএইচ হচ্ছে 7.4। রক্তের তরল অংশ আমি 55 লিখেছি, এটা 55 থেকে 60% প্লাজমা থাকছে। এই প্লাজমার মধ্যে আবার 90%ই জল থাকছে এবং বাকি কিছু প্রোটিন, লবণ ইত্যাদি থাকছে। রক্তরসের কাজ হচ্ছে শরীর থেকে পরিপাক জাতীয় খাদ্য, হরমোন ইত্যাদি কি করছে? প্লাজমার মধ্যে দিয়ে বহন করে নিয়ে যাচ্ছে। রক্তের কণিকার কাজ হচ্ছে বাকি যে 40% থাকে সেটাকে আমরা রক্তকণিকা বলছি। রক্তকণিকা 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, যেটা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে থাকে এবং দ্বি অবতল আকার বিশিষ্ট। এছাড়া থাকে শ্বেত রক্তকণিকা বা WBC বা লিউকোসাইট, যেটা অস্থিমজ্জা, লিম্ফ নোড এবং কখনো কখনো লিভার এবং প্লীহাতেও থাকে। আর একটা হচ্ছে দেখো এদের, আচ্ছা সরি, আর একটা এখানে দেওয়া হয়নি আমার, সেটা হচ্ছে অনুচক্রিকা, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এই তিনটে হচ্ছে রক্তকণিকার মধ্যে মেন উপাদান। নেক্সট যাচ্ছি আমরা, দ্যাট ইজ 28 নম্বর কোয়েশ্চেন, যে কোন নোবেল গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস হিসেবে পরিচিত? উত্তর হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ জেনন। মনে রাখবে জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কারণ জেনন শব্দের অর্থ গ্রিক ভাষায় স্ট্রেঞ্জ। 1898 সালে উইলিয়াম রামসে এবং মরিস ট্রাভার্স এটা আবিষ্কার করেন। বাতাসের চেয়ে জেনন প্রায় 4.5 গুণ ভারী, বন্ধহীন, গন্ধহীন এবং স্বাদহীন।
এগুলো বিকিরণ শনাক্তকরণের জন্য যন্ত্রগুলোতে ব্যবহার করা হচ্ছে। জেনন হচ্ছে এটা নোবেল গ্যাসের মধ্যে পড়ছে, যেটা কোথায় থাকে, নোবেল গ্যাস হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলে যে গ্রুপ নাম্বার 18 নম্বর থাকছে তাকে নোবেল গ্যাসগুলো থাকছে। একে আমরা কিন্তু জিরো গ্রুপও বলে থাকি অনেক সময়। এতে কি থাকে, এর বৈশিষ্ট্য কি, এর ইলেকট্রনের কক্ষপথগুলো সম্পূর্ণ এবং ইলেকট্রনগুলো পূর্ণ, তাই জন্য এরা কিন্তু গ্যাসগুলি সবকটা গ্যাসই নিষ্ক্রিয় প্রকৃতির, মানে কারোর সঙ্গে কোনো রকম বন্ডিং ক্রিয়েট করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন হলো নোবেল গ্যাসের মধ্যে পড়ছে। এই নম্বর 8টি গ্রুপ নম্বর রয়েছে। বায়ুমণ্ডলে আয়তনে 0.93% এবং ভরের 1.2% ধারণ করে রয়েছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, দেখো অ্যামোনিয়া তৈরির জন্য হ্যাবারের প্রক্রিয়াতে কি ব্যবহার করা হয়? লোহা ব্যবহার করা অনুঘটক হিসেবে মলিবডিনাম, একটি নিকেল, একটি কোনো অনুঘটক ব্যবহার করা হয় না। অপশন এ, লোহাকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হচ্ছে। হেবার বস যে প্রক্রিয়া সেটা বা হেবারের প্রক্রিয়াটা অ্যামোনিয়া তৈরির জন্য সবথেকে বিখ্যাত উপায়। এখানে কি করা হচ্ছে না, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে এবং হাইড্রোজেনকে ব্যবহার করা হচ্ছে কত অনুপাতে, নাইট্রোজেন 1 এবং হাইড্রোজেন 3 1:3 অনুপাতে ব্যবহার করে আমরা একত্রিত করছি। অনুঘটক হিসেবে আমরা কি ব্যবহার করি, আয়রনকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি। 400 থেকে এটা 450 হবে, 400-450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে 200 অ্যাটমসফেরিক প্রেশারের মাধ্যমে আমরা কি করছি, এই বিক্রিয়াটা করাচ্ছি এবং এর ফলে যেটা উৎপন্ন হয় সেটা সেই গ্যাসটাকে কুল করলে আমরা অ্যামোনিয়া যেটা তৈরি হয় তার লিকুইড ফর্মে তৈরি হয় এবং সেই লিকুইড অ্যামোনিয়াটাকে আমরা সংগ্রহ করছি। এটা হচ্ছে আমাদের হেবার বস প্রক্রিয়া, অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়া। কোন যৌগ বা অ্যাসিড সাধারণত অ্যাসপিরিনের রাসায়নিক নাম কোনটি? নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, ফেনল, ট্রাইক্লোরোমিথেন। অপশন বি আনসার হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। দেখো তোমাদের জন্য আমি এখানে দিয়েছি অ্যাকোয়া ফর্টিস বা স্পিরিট অফ নাইটার কার নাম, নাইট্রিক অ্যাসিড HNO3। কার্বলিক অ্যাসিড বা ফেনল বা হাইড্রক্সিবেঞ্জন ফেনিক অ্যাসিড, এটা হচ্ছে কার নাম, ফেনলের। অ্যাসপিরিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার সংকেত C9H8O4। এবং ক্লোরোফর্মের বিজ্ঞানসম্মত মানে রাসায়নিক নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, যার ফর্মুলা হচ্ছে CH-Cl3। নিম্নলিখিতর মধ্যে কে পল অ্যালেনের সাথে 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন? আনসার আমরা সবাই জানি, আনসার হচ্ছে অপশন সি, বিল গেটস। নিচের কোন উপাদানগুলির যথাক্রমে এক সিলিকন, এটা হচ্ছে একা সিলিকন হবে, হ্যাঁ, একা সিলিকন, একা বোরন এবং একা অ্যালুমিনিয়ামের সাথে একই বৈশিষ্ট্য রয়েছে? উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জার্মেনিয়াম, স্ক্যান্ডিয়াম এবং গ্যালিয়াম। দেখো মেন্ডেলিভ যখন পর্যায় সারণী উনি পরিচালনা করেছিলেন বা বানিয়েছিলেন তখন কিছু কিছু উপাদান আবিষ্কার করা হয়নি, কিন্তু তিনি সেগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেইগুলোই হচ্ছে আমাদের একা বোরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন নামে পরিচিত, যেগুলো পরে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম হিসাবে পরিচিত হয়েছিল। দস্তা বা জিঙ্কের সাথে কার বিক্রিয়া করলে মানে ভাতে বিক্রিয়া করলে কোন গ্যাস নির্গত হচ্ছে? হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিন এবং অক্সিজেন। উত্তর হয়ে যাচ্ছে আমাদের দেখো হাইড্রোজেন। কেন? জিঙ্কের সাথে যখন HCl2HCl বিক্রিয়া করি, অ্যাসিডে বিক্রিয়া করি, কি গ্যাস নির্গত হয়? হাইড্রোজেন গ্যাস নির্গত হয় এবং লবণ তৈরি হয়। এগুলো কিন্তু আমরা অ্যাসিড বেস ক্ষারের হতে পড়েছিলাম। গ্যালভানাইজড আয়রন কাকে বলা হচ্ছে? ইস্পাতের একটি রূপ, দস্তালেপা বা জিঙ্ক কভার্ড আয়রন, ঢালাই লোহা, খনিজ লোহা। আনসার হচ্ছে অপশন বি, দস্তালেপা যেটা লোহা বা জিঙ্ক কভার্ড আয়রন যেটা সেটাকে আমরা বলছি। গ্যালভানাইজড আয়রন হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া একটা লোহা, যেখানে জিঙ্ক দস্তার একটা স্তর লোহাকে মিশ্র জিঙ্কে ডুবিয়ে লোহাতে যোগ করা হয়। এই পদ্ধতিকে আমরা গ্যালভানাইজেশন বলছি। কেন করছি জিনিসটা? যাতে আর্দ্র বাতাসের সংস্পর্শে এসে মরচে না পড়া হয়, তাই জন্য এভাবে জিনিসটাকে আমরা গ্যালভানাইজড করছি। যদি আমাদের বলে যে মরিচা যে পড়ছে তার সংকেত কি? মরিচার সংকেত হচ্ছে যে 4Fe+3O2, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, তার সঙ্গে জল, দ্যাট ইজ 3H2O। জলের বিক্রিয়াতে তৈরি হয় হচ্ছে 2Fe2O3 ইন্টু H2O। এইটা হচ্ছে আমাদের মরিচার সংকেত, যার নাম হচ্ছে হাইড্রেটেড ফেরিক অক্সাইড।
একে আমরা মরিচা বলি বা বলি হচ্ছে আমরা রাষ্ট্র বলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাচ্ছি। অন্তর্দৃষ্টি দেখায় কোন ধাতুগুলি? প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, সবকটি। উত্তর হচ্ছে সবকটি দেখায়। প্যালাডিয়াম হচ্ছে অ্যাবজর্ব হাইড্রোজেন 900 টাইমস মোর দ্যান ইটস ওন ভলিউম থেকে করতে পারে, এবং নিকেল ধাতুকে উত্তপ্ত অবস্থায় করলে সাধারণত হাইড্রোজেনকে সে শোষণ করতে পারে, আবার তাপ দিলে শোষিত হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। এই ঘটনাকে আমরা কি বলছি? অন্তর্ধ্রুতি বলছি, এবং যে হাইড্রোজেনটা শোষিত হচ্ছে তাকে আমরা কি বলছি? অন্তর্ধৃত বা অন্তর্ভূত হাইড্রোজেন। অন্তর্বর্তী শর্তগুলো কি? শর্ত হচ্ছে এটা সাধারণ উষ্ণতায় ঘটছে, পদার্থের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অন্তর্বৃত্তি বাড়ছে, বিশেষ কিছু ধাত্রের ক্ষেত্রে ঘটে যেমন প্যালাডিয়াম, প্লাটিনাম ইত্যাদি। অক্সিজেনের বাইরের শেলে ড্যাশ ইলেকট্রন থাকে। 8K Cl 8M। দেখো অক্সিজেন মানে হচ্ছে কত? O8, তাই না? তাহলে 8টা আছে মানে কিভাবে থাকবে? 2 + 6। তার মানে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে, পরেরটাতে কত রয়েছে? 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে প্রথম কক্ষপথের নাম কি? প্রথম কক্ষপথের নাম K, তারপর এটা L। তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ 6। শেষ কক্ষপথে কথা রয়েছে আমাদের বাইরে, তো মানে L কক্ষপথে আমাদের 6টা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এখানে একটু হয়তো চেঞ্জ হয়ে গেছে, আনসার হচ্ছে অপশন বি। নিচের কোন সলিউশনে পিএইচ এর মানটা সবচেয়ে কম? লালা বা সালাইভা খাবারের পরে, লালা বা সালাইভা খাবারের আগে, টমেটোর রস, কফি। গ্রুপ ডিতে এসেছিল 2022 সালে। ভেরি গুড কোয়েশ্চেন, দেখেছো? বুদ্ধির কোয়েশ্চেন। দেখো এর মধ্যে যে আমাদের আনসার হচ্ছে অপশন সি, টমেটোর রস। দেখো কফি জাতীয় অম্লক্ষীয় আম্লিক প্রকৃতির হয়, যার গাঢ় মান হচ্ছে 4.85 থেকে 5.0। পিএইচ যখন খাবার আগে থাকে তখন পিএইচটা একটুখানি বেশির দিকে থাকে, কিন্তু যখন খাওয়ার পরে কী হয়ে যায়? 5.8 কমে যায়। কেন না? খাবারের মধ্যে থেকে ব্যাকটেরিয়া ফর্ম করছে, যেটা আম্লিক করে দিচ্ছে। টমেটোর রস হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক, যার মান 4.1 থেকে 4.35 এর মধ্যে পড়ছে। আনসার হচ্ছে আমাদের অপশন সি। নিচে কোনটি একটি পরিষ্কার জ্বালানি বা ক্লিন ফুয়েলের একটি গুণ? দূষণমুক্ত হবে ক্লিন ফুয়েল, অনবায়নযোগ্য, অত্যধিক ধোঁয়া উৎপন্ন করবে, অত্যধিক গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করবে। আনসার হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ দূষণমুক্ত হবে। দূষণমুক্ত হবে, দহনে অল্প পরিমাণ বিষাক্ত পদার্থ তৈরি হবে, পরিষ্কার জ্বালানি সার্বজনীন হবে, অর্থনৈতিকভাবে সুবিধা হবে, এবং উচ্চ ক্যালোরিফিক ভ্যালু থাকবে। সবকটা থাকলে তখন তাকে আমরা পরিষ্কার জ্বালানি বলবো। মানব দেহের বৃদ্ধির হরমোন কোন গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? আনসার হচ্ছে আমাদের অপশন এ, পিটুইটারি গ্রন্থি, পূর্ববর্তী লোব, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়ার পোর্শন। দেখো উত্তর দেখে না, এটা যে এটা পিটুইটারি গ্রন্থি বলেছি বা পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি থাকছে, এর কি থাকছে? দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে নিউরোহাইপোফাইসিস এবং অ্যাডেনোহাইপোফাইসিস। এবং এই যে অ্যাডেনোহাইপোফাইসিস থাকছে, এটা দুটো ভাগে বিভক্ত হচ্ছে। পার্স ডিস্টালিস এবং পার্স ইন্টারমিডিয়া নামে পরিচিত। এই যে পার্স ডিস্টালিস যেটা থাকছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি নামে পরিচিত। এখান থেকে দেখো টিএসএইচ বেরোচ্ছে, এসিটিএইচ বেরোচ্ছে, এফএসএইচ বেরোচ্ছে, এবং বেরোচ্ছে হচ্ছে গ্রোথ হরমোন, যেটা ছাড়া দেহে ছড়িয়ে যাচ্ছে, বা জিএইচ। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের গ্রোথ হরমোন, দ্যাট ইজ আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্রবর্তী পিটুইটারি থেকে এটা বেরোচ্ছে। অ্যান্ড্রয়েডের বিকাশের অফিসিয়াল ভাষা কোনটি? জাভা, কোবল, ফোর্ট্রেন, আডা। অফিসিয়াল ভাষা হচ্ছে অপশন এ, দ্যাট ইজ জাভা। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার গ্রুপের সদস্য নয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, POP3, C++, জাভা। উত্তর আছে আমাদের অপশন বি, দ্যাট ইজ POP3। 40টা কোশ্চেন হয়ে গেছে। থ্যাংক ইউ ক্লাস। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর আবার নেক্সট দিন আমাদের আবার দেখা হবে।